আজকের বিশেষ সাক্ষাৎকারে আমরা শুনব এডিশনাল আইজিপি, অবসরপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি নির্বাহী কমিটির সদস্য এম এ খালেদ সাহেবের কথা। তিনি বলেন, বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের ঘাঁটি। আর এটা ভুলে গেলে চলবে না যে গত ২৫ বছর আমরা ধানের শীষকে বুকে ধরে রেখেছি। সমসাময়িক রাজনীতি ও স্থানীয় প্রেক্ষাপট নিয়ে এই বিশেষ সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন বঙ্গনিউজ BD24.com এর সম্পাদক ও প্রকাশক SM শাহজালাল সাইফুল। চলুন শুনে আসি সাক্ষাৎকারটি। যতটুকু আপনার সম্পর্কে জানতে পারছি, আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা ছিলেন। সেনা কর্মকর্তার পরে আমরা যতটুকু জানি যে আপনি পুলিশ ডিপার্টমেন্টের এডিশনাল আইজিপি হিসেবে ছিলেন। তো এই থেকে আপনার রাজনীতিতে কিভাবে আসা, কিভাবে যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলছেন। আমি পাকিস্তান আর্মিতে আমরা 66-এ জয়েন করি। 66-এ আমি মেজর হিসাবে রিটায়ার করি আর্মির থেকে। 71 সনে আমরা, যেহেতু আমরা বাঙালি ছিলাম, লিবারেশন ওয়ারের পরে আমাদের সমস্ত ব্যাচেলর অফিসার যত আসছে, একটা সাগাই ফোর্ট নামে একটা ফোর্ট আছে, ওখানে 2 বছর বন্দি করে রাখা হয় 2072-73 সাল পর্যন্ত। 73 সালে ডিসেম্বরে আমরা রিপিটেড করা হয়, মানে বাংলাদেশে আসি। আসার পরে আর্মির থেকে আমি 74-এর মে মাসে আমি আর্মির থেকে বেরিয়ে আসি। আর্মির থেকে আমরা রিটায়ার করি। তারপরে দিদেন প্রেসিডেন্ট, আমাদের শহীদ প্রেসিডেন্ট বীরোত্তম, উনি ওয়াজ কাইন্ড এনাফ, উনি আমাদের 21 জন আর্মি অফিসারকে পুলিশে আমাদের নিয়োগ করেন। সেই সুবাদে আমি পুলিশ সার্ভিসে জয়েন করি। পুলিশ সার্ভিসে জয়েন করার সময় আমি as a DIG I have served all the 4 divisions in Bangladesh, খুলনা, রাজশাহী, ঢাকা, চিটাগাং। যখন আমি ডিসি ছিলাম ডিএমপিতে, I had the opportunity to serve with the then president, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি ওনার প্রোটোকল প্রোটেকশন অফিসার ছিলাম। After my retirement, 2001, I retired from the police as a additional IG, and 2001 ইলেকশনের সময় the then chairperson, আমাদের ম্যাডাম খালেদা জিয়া ওয়াজ কাইন্ড এনাফ আমাকে পুলিশে রিক্রুট করেন। সেই সুবাদে আমি 2001 নির্বাচন করি এবং ওনার আশীর্বাদ পোস্টে নির্বাচন করি এবং বিপুল ভোটে জয়লাভ করি। The first time I became the member of parliament. 5 বছর আমরা অত্যন্ত বাঞ্ছারামপুরবাসীর জন্য একটা ভালো সময় ছিল। আমি 5 বছরে যতটুকু পারছি আমি চেষ্টা করছি উন্নয়ন করার জন্য। আমরা বড় বড় ব্রিজ, যেমন হোমনা ব্রিজ, আপনার খাল্লা ব্রিজ, আপনার পর্দাবাদ ব্রিজ, আরও অনেক ব্রিজ টিজ আজকে বাঞ্ছারামপুরে যত শহরে যতগুলি ব্রিজ আছে সেগুলি আমাদেরই করা। আমরা অনেক কাজ করছি। আমি একমাত্র লোক, হোমনা ব্রিজ যখন ম্যাডাম 2006-এ ওটা উনি উদ্বোধন করেন, এটা যে মাইল ফলক ফর বাঞ্ছারামপুর। কারণ চিটাগাং বা ঢাকা শহরের সাথে সড়ক পথে যোগাযোগ করার এটাই একমাত্র মাধ্যম ছিল। তাছাড়া আমরা বিদ্যুতায়ন করেছি। আমি একমাত্র লোক যে বাঞ্ছারামপুর তখন গ্যাস সংযোজন আমরা নিয়ে আসতে পারছিলাম। তারপরে আর কোনো বর্ধিত হয় নাই, কিন্তু অগণিত স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছুতে আমরা অনুদান দিয়েছি, ভালো ছিল। এবং আমার সময় বাঞ্ছারামপুরের একটা শান্তি জিনিস ছিল, সেখানে মারামারি, কাটাকাটি, মামলা হামলা খুবই কম ছিল। এইভাবে 5টা বর্ষ কাটার পরে আমরা আবার সেই 11 আসলো, নির্বাচন হয় নাই। 2008-এ আমি নির্বাচনে অংশগ্রহণ করি। সেটাও তো একটু ভাঙ্গা অবস্থা ছিল, দলের তখন পজিশন খারাপ ছিল। আমি অল্প সংখ্যক ভোটে আমি হেরে যাই।
2014-তে নির্বাচন হয় নাই, 2018-তে আবার নির্বাচন করি। 18-তেও জানি না কী হয়েছে, নিশ্চিত রাতে ভোট হয়েছে এবং সমস্ত কারচুপির মাধ্যমে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। আমাকে তারা যেখানে গেছে সেখানে হামলা করেছে, আমাদের নেতাকর্মীদেরকে সমস্ত এলাকা ছাড়া করেছে। আমি যে আমার নির্বাচনী প্রচার করতে দেয় নাই, আমাকে বন্দি করে রাখা হয়েছে আমার বাড়িতে। পুলিশ, আর্মি, র্যাব সব দিয়ে আমাকে আমার না কোনো কর্মীর সাথে দেখা করতে দিচ্ছে, না কোনো আমি বেরোতে পেরেছি। এইভাবে 2018 চলে গেল। তারপরে তো আপনি ইতিহাস জানেন, সেই ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে 16টা বৎসর আমরা নির্যাতিত। আমাদের সমস্ত নেতাকর্মী হামলার শিকার হয়েছে। গায়েবী মামলা দিয়ে তাদেরকে প্রতিনিয়ত তারা উৎপীড়িত হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে, তাদের রাত্রে ঘুম হারাম করে দিয়েছিল। তারা নিজের বাড়িতে ঘুমাতে পারতো না। তারা ধান খেত, পাট খেত, কবরস্থান, মানে বাড়িতে আর কোনোদিন আর আসতে পারে না রাত্রিবেলা। অনেকে দেশ ছাড়া অবন্ত হয়ে গেছে। এই 16 বৎসর আমরা সেই নির্যাতন সহ্য করছি। কিন্তু আল্লাহর কি রহমত, আমরা এই অত্যাচারের মধ্যে বাঞ্ছপুরবাসী আমরা সবাই ধানের শীষের পূজারী। আমরা ধানের শীষ করে আসছি এত বছর যাবৎ, এখন আমরা করছি। তো আমাদের একটা লোকও কিন্তু দল ত্যাগ করে নেই। এত অত্যাচারের পরও তারা এখনও সংঘবদ্ধ আছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা আশা করি দল আমাদেরকে যদি আমাদের দল জয়লাভ করবে। আমাদের যে চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন সাহেব আছেন, অত্যন্ত মেধাবী একজন রাজনীতিকবিদ। ওনার মেধা এবং বুদ্ধি দিয়ে যে রাষ্ট্র মেরামতের 31 দফা দাবি উনি উঠাইছেন। এরা যদি বাস্তবায়ন করা যায় তো বাংলাদেশে ইনশাল্লাহ শান্তির সুবাতাস বয়ে আসবে। আগামী নির্বাচনকে নিয়ে আপনারা আর কিছু প্রশ্ন জি, আচ্ছা, আপনি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এটার যে কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন, এটা কি আপনি 2001-এর নির্বাচনের সংসদ সদস্য হওয়ার পরে হয়েছেন, না এটা কি আগে হয়েছে? সংসদ সদস্য হওয়ার পরে হয়েছেন। আর হচ্ছে স্বৈরাচার শাসনামলে আপনার যে রাজনৈতিক ভূমিকাটা কি ছিল? স্বৈরাচার শাসন আমলে আপনারা জানেন বিএনপি আমরা এত অত্যাচারের মধ্যে আমাদের কার্যক্রম সংগ্রাম চালিয়ে গেছি। সভা সমিতির সমস্ত আন্দোলন সংগ্রামে আমরা অগ্রণী ভূমিকা পালন করছি। এখন বর্তমান প্রেক্ষাপটে আপনার যে রাজনৈতিক অবস্থান, যে আপনার সাধারণ জনগণের জন্য আপনার চিন্তাধারা বা উন্নয়নমূলক যে কর্মকাণ্ডের যে প্রেক্ষাপটগুলো, এটা যদি আপনি একটু তুলে ধরতেন। বাঞ্ছপুর সবসময় একটা বিএনপির ঘাঁটি ছিল এবং এখনও আছে, এবং আমরা ধানের শীষে পূজারি। ইনশাল্লাহ ধানের শীষে যদি প্রতীক আমরা পাই, আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করব। এবং আমি জানি যে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই সরকার গঠন করবে। একটা সুষ্ঠু নির্বাচন হলে এবং নিরপেক্ষ নির্বাচন হলে এর বিকল্প নাই। বিএনপি অবশ্যই আসবে। আমার দৃঢ় বিশ্বাস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। ওনার যে 31 দফা কর্মসূচি, সেটা যদি বাস্তবায়ন করা হয় বাংলাদেশ ইনশাল্লাহ একদিন একটা সুন্দর দেশ হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, মানুষ শান্তিতে থাকতে পারবে। আমি আশা করি আগামী নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে এবং বিএনপি সংসদে গিয়ে তার দেশ চালাবার দায়িত্বভার গ্রহণ করবেন। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের জন্য শান্তির সুবাতাস নিয়ে আসবে। জি, আমরা দেখতেছি যে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি যে আপনার পক্ষে অনেকেই ধানের শীষে যেন আপনার পক্ষে ভোট দিতে পারে, এবং দীর্ঘদিন যাবৎ অনেকেই আপনার ধানের শীষে ভোট দিতে পারে নাই, কিন্তু তাদের যে একটা আগ্রহ এবং উদ্বেগ যে ধানের শীষে তারা যেন ভোট দিয়ে একজন যোগ্য ব্যক্তিকে, আপনার মতন একজন যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই মর্মে তাদের যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা সম্পর্কে আপনার সাধারণ জনগণের পক্ষে আপনি কি বলেন? আমি দীর্ঘদিন আমার লোকজনের সাথে আছি। 2001 থেকে নিয়ে 25 বৎসর আন্দোলন সংগ্রামে তাদের সমস্ত সুখ দুঃখে ছিলাম। আমার বিরাট একটা জনগোষ্ঠী আছে। অ্যাটলিস্ট
80% লোক আমার আমার সাথে আছে। দানের শেষ পাইলে আমরা বিপুল পরিচয় লাভ করব। হ্যাঁ, দানের শেষ হয়তো জানি না কতটুকু হবে, কারণ ওইখানে জোটের কিছু লোকজনকে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। এটা যদি হয় তাহলে দানের শীষের যারা পূজারী, যারা আমরা তো দিন দান লালন করে আসছি, সেখানে হয়তো ভাঙন সৃষ্টি হতে পারে। তবে দল যদি অন্য কাউকে দেয়, সেটা তো আমাদের কিছু করণীয় নাই। দলের আহ, যে সিদ্ধান্ত, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে আমাদের মেনে নিতে হবে। এই নমিনেশনের পক্ষে আপনার কোনো মতামত, ধানের শীষের পক্ষে আপনার কোনো ব্যক্তিগত মতামত আছে কিনা? নমিনেশনের ব্যাপারে তো আমি তো আশাবাদী, এখনও আশাবাদী। আমরা যে ভালো কাজ করব, তারেক রহমান সাহেবের যে 3টা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছেন, একজনের সৎ হতে হবে, জনসমর্থন থাকতে হবে এবং আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করছে কিনা সেটা থাকতে হবে। আমি মনে করি যে আমার সব কিছুই আছে, সেই সবগুলি আমি অর্জন করছি। কাজেই যদি দানের শেষে কাউকে দিতে হয়, আমি আশা করতে পারি যে আমিও দানের শেষে একজন ভালো ক্যান্ডিডেট হিসেবে আমাকে বিবেচনা করতে পারি। যাই হোক, আমরা যতটুকু জানি, শুনতে পারছি এবং আপনার এলাকাবাসী, যে আপনি যে কোনো ব্যক্তি, সাধারণ আপনার যারা কর্মী, ধানের শীষের কর্মী এবং জাতীয়বাদী দল বিএনপির কর্মী যারা বিপদে পড়েন, সাথে সাথে আপনি তাদেরকে আপনার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ায় দেন। এই যে একটা ভূমিকা, এইটা কিন্তু অনেক সাধারণ যাদের নেতা বা এটা কিন্তু করে না। এই যে একটা আপনার কাছে ভালোবাসা পায় এবং উপকৃত হয়, এই বিষয়টা যদি একটু আপনি। আমি যখন চাকরি শেষে রাজনীতিতে আসি, ম্যাডামের স্নেহধন্য হইয়া, আমার একটা প্রতিজ্ঞা ছিল, আমি মানুষের সেবার জন্য কাজ করব, মানুষের কল্যাণের জন্য কাজ করব। আমি চাকরি জীবনে অত্যন্ত সৎ ছিলাম, 4 ডিভিশন দিয়ে ছিলাম। আমি যদি অর্থলোভী হইতাম তাহলে আমার কোটি কোটি টাকা বানাইতে কোনো অসুবিধা হতো না। কিন্তু আমার বাবার নির্দেশ ছিল যে অন্যায়ভাবে কিছু আর্ন করবো না। আমি আর্ন করি নাই। হাজার হাজার মানুষের চাকরি দিয়েছি চাকরি জীবনে, হাজার হাজার মানুষের উপকারে এখনও করি, আগেও করছি, ভবিষ্যতে জানি না কতটুকু করতে পারবো, কিন্তু মানুষ যতটুকু পারি বিনা স্বার্থেই করি এবং আমাদের মানুষের কল্যাণের জন্যই আমি নিয়োজিত এবং যতটুকু শক্তি আসে, সামর্থ্য আসে, আমি করে যাবো ইনশাল্লাহ। আপনার পরবর্তী জনগণের জন্য এবং আপনার এলাকার সাধারণ মানুষের জন্য পরিকল্পনাটা কি? আমরা ঐক্যবদ্ধ আছি এখনও। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা সবাই দানের শীষের পক্ষে আছি। সেখানে যদি ভিন্ন কোনো পার্টি আসে, কতটুকু লাভবান হবে আমি জানি না, তবে হয়তো সিটটাও নাও পেতে পারে। আমরা দানের শীষের পূজারি, দানের শীষের পক্ষে আছি এবং দানের শীষ যতদিন আছে, যে কোনো লোককে দেখ না কেন, আমরা তার পক্ষে হয়ে কাজ করব এবং বাংলাদেশ জাতীয় দল যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জয় হতে পারে, সেই জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যে এলাকাবাসীর পক্ষে আপনার দু একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পরিকল্পনা, যে মূল যে এই আপনার এলাকায় এইটা কি কি জিনিসের সমস্যা আছে এবং কোন জিনিসটার কোন কোন মূল দিকটা আপনার সমাধান করতে যাচ্ছেন? আমাদের সময় অনেক রাস্তাঘাট করছি। আমাদের মূল সমস্যা এখন মেঘনা ব্রিজ। মেঘনা আমাদের মানসামপুরের সাথে করিকান্দি দিয়ে যে ব্রিজটা হবে, সেটা নিয়ে আমরা এখন থেকে কাজ করছি। আমাদের সচিব উপদেষ্টা মণ্ডলীদের সাথে আমি আলাপও করছি, এই নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে। আগামীতে এই ব্রিজটা করতে পারলে ভানসামপুরে 1 ঘন্টায় আমরা চলে যেতে পারবো। মানে সাধারণ জনগণের যাতায়াত যোগাযোগ ব্যবস্থাটা অনেক বিরাট একটা ভূমিকা পালন করবে, যেমন পদ্মা সেতু হয়েছে। আমরা শিক্ষা ব্যবস্থার জন্য আসলে শিক্ষা ব্যবস্থাটা একটু নড়বড়ে হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা যেন উন্নত হয়, সেই জন্য প্রতি স্কুল কলেজে আমাদের মনোযোগ দিতে হবে, যাতে ছেলেরা ভালো লেখাপড়া করে ভালো মানুষ হতে পারে। আগামী দিনের জন্য তারা রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে সুশিক্ষা ছাড়া সম্ভব হবে না। কাজেই আমরা চাবো শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলি উন্নতি করার জন্য। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আসছেন কষ্ট করে। ঠিক আছে, আপনাকে